সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো শুরু করি তাহলে। কখনো কখনো দেখেছো কি, কোনো বিশেষ অঞ্চলে গেলে আমাদের চোখ জ্বালা করে বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আবার আজকাল খুব কম বয়সীদেরই হাঁপানি বা ফুসফুসের রোগ দেখা যাচ্ছে। কারণ কি জানো? কারণ একটাই, বায়ু দূষণ। চলো আজ আমরা বায়ু দূষণ, তার উৎস, তার ক্ষতিকারক প্রভাব নিয়ে আমরা আলোচনা করি। বায়ু দূষণ কি? বায়ু দূষণ এমন একটি প্রক্রিয়া যার ফলে পরিষ্কার বাতাসে ধুলো, রাসায়নিক গ্যাস বা জীবাণু মিশে গিয়ে বাতাসকে দূষিত করে ফেলে। ফলাফল, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। অর্থাৎ বায়ু দূষণকে আমরা নিঃশব্দ ঘাতক বলতে পারি। বায়ু দূষকের উৎস কি? প্রাকৃতিক উৎস হতে পারে, আবার কখনো কখনো আমাদের মনুষ্য সৃষ্ট ক্রিয়াকলাপও বায়ু দূষণের জন্য দায়ী। প্রাকৃতিক উৎস যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, পচনশীল উদ্ভিদ, কুয়াশা, ধুলো মধ্যে বায়ু দূষক পদার্থ মিশে থাকে এবং তা বায়ুতে মিশে গিয়ে বায়ুকে দূষিত করে তোলে। যেমন উদ্ভিদের মধ্যে ছত্রাক, বিভিন্ন ফুলের পরাগরেণু বায়ুতে মিশে গিয়ে অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মধ্যেও প্রচুর পরিমাণে ধুলো, ধোঁয়া, ছাই, কার্বন মনোক্সাইড থাকে। আর দাবানলের ফলে কি হয়? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মাত্রা বহু গুণ বেড়ে যায়। পচনশীল উদ্ভিদের থেকে কি বেরোয়? না মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাস বেরোয়। মহাজাগতিক বস্তু থেকেও, ধূমকেতু থেকেও প্রচুর ধূলিকণা আগত হতে পারে। আর কুয়াশার ধুলোর মধ্যে মারাত্মক হলো যে ধূলিকণা, মানে পার্টিকুলেট ম্যাটার 2.5। এছাড়াও রয়েছে কালো কার্বন, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। শিল্প কলকারখানা থেকেও ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস নিঃসৃত হয়। এছাড়াও যানবাহন থেকে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ধোঁয়া প্রচুর পরিমাণে নির্গত হয়। গৃহস্থালী জ্বালানির ফলেও, যেমন কাঠ, কয়লা বা বায়োমাস জ্বালানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হয়। যেখানে নির্মাণ কাজ হচ্ছে, বাড়ির কাজ তৈরি হয়, সেখানে বাতাসে পার্টিকুলেট ম্যাটার 2.5, 2.10 বহু গুণ বেড়ে যায়। তোমাদের কোনো ধারণা আছে ধোঁয়াশা নিয়ে? কখনো কখনো সকালের দিকে কুয়াশাটা একটু কালচে রঙের হয়। কেন হয়? না যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি পোড়ানো বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কখনো কখনো বাতাসের কুয়াশা বা আর্দ্রতার সঙ্গে মিশে গিয়ে এই ধোঁয়াশা বা স্মোক তৈরি করে। কিছু কিছু কাজ আমরা এমন করি যার জন্য বাতাসে বায়ু দূষণের মাত্রা বহুগুণ বেড়ে যায়। এটা নিয়ন্ত্রণযোগ্য, আমরা নিয়ন্ত্রণ করতে পারি একটু সচেতন হলেই। চলো দেখে নিই সেগুলো কি কি। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রতে এরোসল, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আর্গন, রেডন, ফ্লোরাইড নির্গত হয়। আর আমরা যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করি আমাদের একটু আরাম পাওয়ার জন্য, তা থেকে ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরিন ইত্যাদি নির্গত হয়। আর আবর্জনা তো আমরা অনেক সময় অসচেতনভাবেই যেখানে সেখানে পুড়াই এবং তার ফলে বাতাসে মিথেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বহুগুণ বেড়ে যায়। বায়ু দূষণের উৎসকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো প্রাথমিক বায়ু দূষণ, যে বায়ু দূষণ উৎস থেকে সরাসরি বাতাসে মিশে যায়, যেমন ধূলিকণা, সালফারের গুঁড়ো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। কিন্তু কখনো কখনো একাধিক প্রাথমিক বায়ু দূষক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গৌণ বায়ু দূষক তৈরি করে, যেমন সালফিউরিক অ্যাসিড, অ্যালডিহাইড, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট ইত্যাদি, এবং এদের দূষণের মাত্রা বহুগুণ বেশি হয়। আমরা ভাবি তো যে কেবলমাত্র বাইরের বায়ুই দূষিত, কিন্তু জানো তো কখনো কখনো এমন হয় যে বাইরের থেকেও ঘরের বাতাস বেশি দূষিত হয়ে যায়। কি কি কারণে? না অনেক সময় আমরা রুম ফ্রেশনার ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি, যেখান থেকে প্যারা ডাইক্লোরো বেনজিন নির্গত হয়। দরজা জানলায় যে রং করা হয় তা থেকে মিথাইল ক্লোরাইড নির্গত হয়। গ্যাস বা স্টোভ থেকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডও নির্গত হয়। অনেক সময় ঘরের বাতাসও আমাদের শ্বাসকষ্ট
হাঁপানির কারণ হয়ে দাঁড়ায়। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম বায়ু দূষক পদার্থ, তাকে প্রধানত আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গ্যাসীয়, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন এটসেট্রা। বা কণিকা, যেমন সীসা, ধোঁয়া, পার্টিকুলেট ম্যাটার 2.5 ইত্যাদি। বা কখনো কখনো জৈব দূষক, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফুলের পরাগরেণু, ফাঙ্গাল স্পোর ইত্যাদি। আর এছাড়া রয়েছে তেজস্ক্রিয় পদার্থ, রেডন গ্যাস, পারমাণবিক বর্জ্য পদার্থ। এই বায়ু দূষণের ফলে আমাদের কি ক্ষতি হয়? এই যে ধূলিকণা, কার্বন মনোক্সাইড, এগুলো যখন আমরা বেশি করে নিতে থাকি, তখন কি হয়? আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। শুধু তাই নয়, পরিবেশ দূষিত হয়, জলবায়ু পরিবর্তিত হয় এবং আমাদের সম্পদ এবং অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। বাতাসের ধূলিকণা কি হয়? আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে অবস্থিত বায়ুথলিতে প্রবেশ করে এবং তাতে কি হয় না, আমাদের শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, অনেক সময় সিওপিডি হয়, এমফাইসিমা হয় এবং ফুসফুসের ক্যান্সারও হয়, খুব মারাত্মক আকার ধারণ করলে। সিওপিডিতে কি হয়? কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন বহনে বাধা দেয়। ফলে কি হয় না, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যু ঝুঁকিও পর্যন্ত থাকতে পারে। আর ওজোন গ্যাস ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে কি হয় না, আমাদের ফুসফুসের কোষে ক্ষতিগ্রস্ত হয়। ফলাফল বুক ব্যথা, কাশি, ইনফ্লেমেশন, ফুসফুসে প্রদাহ হয়। সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড শ্বাসনালী প্রদাহ করে, ব্রঙ্কাইটিস, হাঁপানি বাড়ায় এবং কখনো কখনো গলা জ্বালাও করে। আলোচনা করছিলাম সিওপিডি নিয়ে। প্রথম শুরু হয় ধূলিকণা বা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, পার্টিকুলেট ম্যাটার 2.5, এগুলো যখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে যায়, প্রথমে কি হয় না, হাঁপানি হয় এবং তার পরবর্তীকালে শ্বাসনালীর যে ডায়ামিটার সেটা ক্রমশ ছোট হতে থাকে। আবার যাকে আমরা বলি সিওপিডি। আর এরপরে কি হয়, এমফাইসিমা, মানে অ্যালভিওলিগুলি, বায়ুথলিগুলো, ফুসফুসের অভ্যন্তরে অবস্থিত বায়ুথলিগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে। ফলস্বরূপ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, অল্প কাজেই আমরা হাঁপিয়ে যাই এবং মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া চোখ জ্বালা তো করেই, হৃদরোগ হতে পারে। এছাড়াও কিছু কিছু পেশাগত রোগ রয়েছে, যেমন অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, নিউমোকোনিওসিস। অ্যাসবেস্টোসিস, যারা সাধারণত পুরনো বিল্ডিং বা সিমেন্ট কারখানায় কাজ করে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে অ্যাসবেস্টাস ফুসফুসে প্রবেশ করে। বা যারা সিরামিক কারখানায় কাজ করে, তাদের সিলিকা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে প্রবেশ করে সিলিকোসিস করে, বা ধুলোকণা ঢুকে গিয়েও নিউমোকোনিওসিস করে। এগুলো পেশাগত রোগ, কিন্তু দীর্ঘমেয়াদী রোগ, এবং ফলস্বরূপ আমাদের ফুসফুসে প্রদাহ হয়, ফাইব্রোসিস হয় এবং পরবর্তীকালে মারাত্মক আকার ধারণ করতে পারে। পরিবেশ এবং জলবায়ুর উপরও বায়ু দূষণের কুপ্রভাব রয়েছে, যেমন ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রা বহুগুণ বেড়ে যায়। ফলে বিভিন্ন রকমের ক্ষতি দেখা যায়। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমি একটি আলাদা ভিডিও করেছি, লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের হ্রাস হলে কি হয় না, অতিবেগুনি রশ্মির বৃদ্ধি পাবে, ত্বকের ক্যান্সার বৃদ্ধি পাবে, চোখের ক্ষতি হয়, ছানি পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে সমুদ্রে উদ্ভিদের সংখ্যা কমে যায়, সামুদ্রিক খাদ্য শৃঙ্খল ব্যাহত হয়, সামুদ্রিক প্রাণীর জীবনচক্র ব্যাহত হয়। এছাড়াও জলবায়ু এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তো রয়েছে। অ্যাসিড বৃষ্টি, যেমন বায়ুতে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেলে তার বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হিসাবে বৃষ্টির সঙ্গে সমুদ্রপৃষ্ঠে পতিত হয় বা স্থলভাগে পতিত হয়। এবং অ্যাসিড বৃষ্টি নিয়েও আমার একটি আলাদা ভিডিও আছে, লিঙ্কে দিয়ে দিব, তোমরা দেখে নিও। উদ্ভিদের ক্ষতি হয়, প্যানের ফলে পরিবেশের প্রচুর ক্ষতি হয়, উদ্ভিদের ক্ষতি হয়, উদ্ভিদের পাতা ঝলসে যায়, ফসল উৎপাদন কমে যায়। এছাড়া আমাদের চোখ এবং শ্বাসতন্ত্রে জ্বালা করে, ইকোসিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়ে। বায়ু দূষণের ফলে অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আগেই আলোচনা করলাম, কৃষি উৎপাদন বহুল পরিমাণে কমে যায়, চিকিৎসার ব্যয়ভার বেড়ে যায় এবং আমাদের কর্মক্ষমতা হ্রাস পায়। আমরা অল্পেতেই হাঁপিয়ে যাই, শ্বাসকষ্ট, হাঁপানি এগুলো তো আছেই। শিল্পেরও বহুগুণ ক্ষতি হয়। এখন প্রশ্ন হচ্ছে,
বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার কি কোনো উপায় আছে? এই যে শিল্প কলকারখানা থেকে যে গ্যাস নির্গত হয় তাকে কি কমানো যায় কোনোভাবে? বা যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয়, যে দূষিত পদার্থ বাতাসে মিশে যায়, তাকে কি কোনোভাবে কমানো যায়? হ্যাঁ, যায়। বায়ু দূষণ নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে কমানো যায়। যেমন প্রথমেই আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এখানে কি হয় না, দূষিত বায়ু প্রবেশ করে এবং তাকে উচ্চ ভোল্টেজের মাধ্যমে এই দূষিত বায়ুতে উপস্থিত ধূলিকণাগুলোকে চার্জযুক্ত করা হয় এবং এর পরবর্তী স্টেপে কি করা হয় না, বিপরীত প্লেটে এই চার্জযুক্ত ধূলিকণাগুলো আটকে যায়, ফলস্বরূপ পরিষ্কার বাতাস বেরোতে থাকে। সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্র বা সিমেন্ট কারখানায় এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর লাগাতে হয়। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরকে আমরা বলতে পারি যে ধূলিকণা আটকে রাখার যন্ত্র। স্ক্রাবারের কাজ অনেকটা জামা কাপড় থেকে ময়লা জল দিয়ে ধুয়ে ফেলার মতো। এখানে কি হয় জানো তো, দূষিত গ্যাসগুলো জল বা রাসায়নিক দ্রব্য স্প্রে করে তাতে দ্রবীভূত করে দেওয়া হয় এবং ফলে পরিষ্কার বায়ু বেরোতে পারে। সাধারণত সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং অন্যান্য বিষাক্ত গ্যাসের প্রভাব কমাতেই স্ক্রাবার ব্যবহার করা হয় রাসায়নিক শিল্প বা সার কারখানায়। এরপর চলে আসি ক্যাটালিটিক কনভার্টার। এটি সাধারণত গাড়ি বা বাইকের এক্সস্ট পাইপে থাকে। গাড়ি চালালে যে ধরনের বিষাক্ত গ্যাস বের হয় তার মধ্যে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি। ক্যাটালাইটিক কনভার্টারে কি করা হয়? এখানে সাধারণত প্ল্যাটিনাম, রোডিয়াম ইত্যাদি অনুঘটক ব্যবহার করে এই বিষাক্ত গ্যাসগুলো, যেমন কার্বন মনোক্সাইডকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইডকে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসে পরিবর্তিত করা হয়। ফলে ক্ষতিকারক গ্যাসগুলি এই ক্যাটালিটিক কনভার্টারের মাধ্যমে নিরীহ গ্যাসে পরিবর্তিত হয়, ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রিত হয়। আধুনিক যানবাহনে ক্যাটালিটিক কনভার্টার লাগানো অপরিহার্য। সরকারিভাবে কি করা যেতে পারে না, সরকারের মাধ্যমে বিভিন্ন শিল্প নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা যেতে পারে এবং রাজ্য দূষণ পর্ষদের অনুমোদন দরকার হওয়া আবশ্যিক করা যেতে পারে কোনো শিল্প কলকারখানা তৈরি করবার আগে। দূষণ মনিটর নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করতে হবে, গ্রিন জোন তৈরি করতে হবে। আর প্রযুক্তিগতভাবে সিএনজি ব্যবহার করা যায়, সৌরশক্তি ব্যবহার করা যায়। আমরা ব্যক্তিগতভাবে কি করতে পারি? অনেক কিছু করতে পারি। প্রথম কথা, আমরা মাস্ক ব্যবহার করতে পারি, গাছ লাগাতে পারি, যত্রতত্র যেখানে সেখানে আবর্জনা না পোড়াতে পারি, আর রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে দিয়ে আমরা জৈবিকভাবে কীটনাশক দমন করার উপায় অবলম্বন করতে পারি। সবচেয়ে বড় কথা কি জানো, আমাদেরকে সচেতন হওয়া দরকার। বায়ু দূষণ একটি অধ্যায় নয়, এটি আমাদের এখনকার বাস্তব জীবনের সমস্যা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করবে যদি এখনই আমরা সচেতন না হই। অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। শেষ করছি।